গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 12টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ট্যাক্সি 54 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 29 মিনিট ব্যবধানে যাত্রা শুরু করে। ট্যাক্সি দুটি একই দিকে অগ্রসর হয়। বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা এক ব্যক্তি ট্যাক্সি দুটির সাথে 12 মিনিটের ব্যবধানে মিলিত হন। ওই ব্যক্তির গতিবেগ কিমি প্রতি ঘন্টায় নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে কি বলেছে না, একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে পরপর 29 মিনিট পরপর ট্যাক্সিগুলো ছাড়ছে। ধরো একটা লোক এখানে বসে যদি থাকে তাহলে সে দেখতো যে যেহেতু ট্যাক্সি দুটোর গতিবেগ একই, সেহেতু সে 29 মিনিট পর পরই লোকটাকে অতিক্রম করবে। কিন্তু লোকটা ধরো এ স্থানে যখন ছিল তখন প্রথম ট্যাক্সিটা তাকে অতিক্রম করলো, তারপরে লোকটা এদিকে এগিয়ে আসছে এবং 12 মিনিট পর সে দেখলো দ্বিতীয় ট্যাক্সিটা তাকে অতিক্রম করছে। তাহলে দেখো লোকটা এই যে পথটা এসছে সেটা 12 মিনিটে এসছে, কিন্তু ট্যাক্সিটা ধরো এইখানে 12 মিনিট পর ট্যাক্সিটাকে দেখতে পেলো, কিন্তু যদি এইখানে দাঁড়িয়ে থাকতো তাহলে সে 29 মিনিট পরই দেখতো। তাহলে এই যে দূরত্বটা যেতে ট্যাক্সিটার কত সময় লাগছে? ট্যাক্সিটার লাগছে 29 - 12 মানে 17 মিনিট। তার মানে কি হচ্ছে যে ট্যাক্সিটার 17 মিনিটের পথ সমান লোকটি 12 মিনিটের পথ। তার মানে ট্যাক্সিটা 17 মিনিটে যেই পথটা অতিক্রম করছে, লোকটি 12 মিনিটে সেই পথটা অতিক্রম করছে, এই দুটোই সমান। তাহলে এখানে দেখো ট্যাক্সির গতিবেগ বলে দিয়েছে 54 কিমি প্রতি ঘন্টা। তার মানে ট্যাক্সিটা 60 মিনিটে যাচ্ছে 54 কিলোমিটার। তাহলে 17 মিনিটে কত যাচ্ছে? তাহলে 17 মিনিটে যাবে হচ্ছে 54/60 × 17 এত কিলোমিটার। তাহলে এই যে ট্যাক্সিটা যাচ্ছে 17 মিনিটে, এটা 54 × 17/60 এত কিলোমিটার পথ, সেটাই লোকটা কত মিনিটে যাচ্ছে? লোকটা 12 মিনিটে যাচ্ছে। তাহলে 12 মিনিটে লোকটা যাচ্ছে এই 54 × 17/60 এত কিলোমিটার পথ। তাহলে লোকটা 60 মিনিটে যাবে কত পথ? লোকটা যাবে 54 × 17/60/12 × 60, এটাই যে লোকটা 60 মিনিটে পথ যাবে। তাহলে 60 কেটে গেল, বা 6 × 12 আর 27 × 54, তাহলে 27 × 17/6। তাহলে 27 × 17 করলে 7 × 17 119, 9 হাতে 11, 17 × 2 = 34 আর 11 হচ্ছে 45/6। এটা 6 দিয়ে ভাগ করি 459কে, তাহলে 6 × 7 = 42, 3 × 9 = 39, 6 × 6 = 36। তাহলে 3 নামলো, পয়েন্টের জন্য একটা শূন্য আনলাম, 5 × 6 = 30। তাহলে 76.5 কিলোমিটার লোকটির গতিবেগ। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি খাটের বিক্রয় মূল্য তার প্রাথমিক বিক্রয় মূল্যের 2 গুণ হয় তবে লাভ প্রাথমিক লাভের 10 গুণ হয়। প্রাথমিক লাভের হার শতাংশে নির্ণয় করুন। তাহলে ধরি খাটের ক্রয় মূল্য সিপি = x টাকা এবং বিক্রয় মূল্য এসপি = y টাকা। তাহলে এখন লাভ কত হচ্ছে? লাভ হবে এসপি - সিপি মানে y - x টাকা, এটা হচ্ছে লাভ। ঠিক আছে, এইবার কি বলেছে যে প্রাথমিক বিক্রয় মূল্যের 2 গুণ করা হলো। তাহলে প্রাথমিক বিক্রয় মূল্য ধরেছিলাম y টাকা, তাহলে এখন বিক্রয় মূল্য হবে 2y টাকা। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 2y - y এত টাকা। এবার যে এখন কত লাভ হচ্ছে না, প্রাথমিক লাভের 10 গুণ। প্রাথমিক লাভ কত ছিল? প্রাথমিক লাভ ছিল y - x টাকা। তাহলে এখন তাহলে হচ্ছে যে লাভ হয়েছে সেটা আগের লাভের 10 গুণ, মানে 2y - x সমান হবে হচ্ছে 10 × y - x। তাহলে 2y - x = 10y - 10x। 10x টেপারে আসলে 10x - x = 10y - 2y মানে 9x = 8y। তাহলে x/y = 8/9। তাহলে x কি? x হচ্ছে ক্রয় মূল্য। তাহলে x যদি ক্রয় মূল্য 8 টাকা হলে y কত হবে? বিক্রয় মূল্য 9 টাকা। তাহলে লাভ কত হবে? 9 - 8 = 1 টাকা। 1 টাকা লাভ হলে লাভের শতকরা হার কত হবে? না, লাভ বাই ক্রয় মূল্য মানে 8 × 100। 4 × 2 = 8, 4 × 25 = 100, 25/2 মানে 12.5%। উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত 17:6 হয় এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল 102 হয়, তবে ওই লসাগু ও গসাগুর ব্যস্তানুপাতগুলির সমষ্টি কত হবে? তাহলে এক্ষেত্রে আমি ধরি লসাগু LCM সমান এক্স আর গসাগু HCF সমান ওয়াই। তাহলে এখানে কি বলেছে, লসাগু আর গসাগুর গুণফল 102, তার মানে এক্স গুণ ওয়াই সমান 102, এটা বলে দিয়েছে। আর কি বার করতে বলেছে ওই লসাগু আর গসাগুর ব্যস্তানুপাতগুলোর সমষ্টি। তাহলে লসাগুর ব্যস্তানুপাত হবে 1/x আর গসাগুর ব্যস্তানুপাত হবে 1/y এর সমষ্টি। তাহলে দেখো এর সমষ্টি কিভাবে বার করব, না এটা XY, ওপরে হবে y প্লাস এক্স। এবার XY মানে 102, উপরে থাকলো y প্লাস এক্স। এবার যদি আমরা অপশানের দিকে তাকাই, দেখো হরে 102 একমাত্র 3এই আছে, তাহলে উত্তর 3। এইবার কথাটা হচ্ছে যদি 102 আরও একটা দুটোয় থাকতো, তাহলে তোমাকে এই এক্স প্লাস ওয়াই লসাগু প্লাস গসাগুর যোগফলটা বার করতে হতো। সেটা আমরা কি করে বার করতাম, না বলেছে সংখ্যা দুটোর অনুপাত 17:6। তার মানে একটা সংখ্যা ধরি 17A, অপর সংখ্যা হচ্ছে 6A। আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফলই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে 17A × 6A সমান 102। তাহলে 102 স্কোয়ার সমান 102। তাহলে এ স্কোয়ার সমান 1, অতএব এ সমান 1। তাহলে এ যদি 1 হয়, একটা সংখ্যা 17, একটা সংখ্যা 6, তাহলে 17 আর 6-এর গসাগু কত? 17 আর 6-এর গসাগু হবে 1, HCF হবে 1। আর 17 আর 6-এর লসাগু কত? 17 আর 6-এর লসাগু হবে হচ্ছে 102। তাহলে এক্স প্লাস ওয়াই কত হতো? 102 + 1 মানে হচ্ছে 103/102, যেটা অপশন 3 আছে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে নিচের অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে 41/64 প্রথমে যেটা বলেছে, তা আমরা ভাগ করে দিই। পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 6 বার যাবে। 4 × 6 = 24, 6 × 6 = 36, 37 × 38, 6 × 4 = 10, 18 × 1 = 9, 10 × 11, 0.6। তাহলে এবার 50/59, 50 পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, এটা যাবে 8 বার। 8 নং 72, 2 হাতে রইল 7, 5 × 8 = 40, আর 7 × 47, 8 হাতে রইল 1, 7 আর 1 = 8, 9 × 10। এবার হচ্ছে 26/90, এটাও তাই করি, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিই, 9 × 2 = 18, 180। এটা হচ্ছে 40/70, এটাকেও ভাগ করে দিই, তাহলে কত যাবে? 5 × 7 = 35। তাহলে দেখো কোনটা বৃহত্তম হলো, 0.8 সবচেয়ে বড়, তাহলে অপশন 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে AB রেখাংশটি CD রেখাংশের সমান্তরাল। একটি ছেদক PQ AB এবং CDকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে এবং কোণ PEB 59 ডিগ্রি। AB ও CDর মধ্যবর্তী স্থানে G এমন একটি বিন্দু যেন কোণ BEG সমান 50 ডিগ্রি এবং কোণ GFE সমান 33 ডিগ্রি হয়, তাহলে EGF এর পরিমাণ কত? তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকি। কি বলেছে, না AB আর CD হচ্ছে সমান্তরাল। তাহলে ধরি এটা হচ্ছে AB আর এটা হচ্ছে CD, এটা হচ্ছে সমান্তরাল। এবার বলেছে PQ হচ্ছে এর ছেদক, তাহলে এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। কী করেছে, AB ও CDকে E আর F বিন্দুতে ছেদ করেছে। PEB 49, PEB 59, মানে এটা হচ্ছে 59 ডিগ্রি। এবার কি বলেছে, G এমন একটি বিন্দু, এখানে ধরো G বিন্দুটা রয়েছে। এবার কি বলেছে, BEG, তাহলে BEG মানে এই কোণটা, এটা বলে দিয়েছে হচ্ছে 50 ডিগ্রি। আর কি বলেছে, GFE, GF আর E মানে এই কোণটা, এটা বলে দিয়েছে 33 ডিগ্রি। এবার কোন কোণটার মান বার করতে বলেছে EGF মানে এই কোণটার মান বার করতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো কোণ PEB প্লাস কোণ BEF, এই দুটো কোণের মান কত? এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তার মধ্যে PEB বলে দিয়েছে 59 ডিগ্রি, তাহলে কোণ BEF এর মান কত হবে? এর মান হবে হচ্ছে কোণ BEF সমান 180 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, মানে হচ্ছে 121 ডিগ্রি। তার মানে দেখো
এই যে এই পুরো কোণটা হচ্ছে 121 ডিগ্রি। এইবার কি না আমরা কি জানলাম, আমরা জানছি হচ্ছে কোণ BEF হচ্ছে 121 ডিগ্রি। এবার কোণ BEF এই পুরো কোণটা হচ্ছে কোণ BEG প্লাস কোণ GEF, এই দুটো কোণের সমষ্টি, এটাও 121 ডিগ্রি হবে। এর মধ্যে BEG এটা 50 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে প্লাস কোণ GEF এর মান কত হবে না কোণ GEF সমান 121 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানে হচ্ছে 71 ডিগ্রি। তার মানে দেখো এই কোণটার মান হচ্ছে 71 ডিগ্রি। এইবার দেখো আমরা যদি ত্রিভুজ EGF এর মধ্যে যাই, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি কোণ GEF প্লাস কোণ EGF প্লাস কোণ GFE, এই তিনটে কোণের মান হবে 180 ডিগ্রি। এবার দেখো কোণ GEF এটা আমরা বার করে রেখেছি 71 ডিগ্রি, কোণ EGF এটার আমার মানটা দরকার, এটাকে আমার বার করতে হবে। আর কোণ EFE এই কোণটার মান 33 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কোণ EGF প্লাস 33 আর 71 যোগ করলে কত হবে 104 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ EGF সমান 180 ডিগ্রি মাইনাস 104 ডিগ্রি সমান 76 ডিগ্রি। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 10.2 কিমি পথ অতিক্রম করতে 51 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত 7:6। স্রোতের প্রতিকূলে 17.7 কিমি এবং স্রোতের অনুকূলে 66.3 কিমি পথে অতিক্রম করতে নৌকাটির মোট কত সময় ঘন্টায় লাগবে। ঠিক আছে, এবার প্রথমে কি বলেছে, নৌকাটি স্রোতের প্রতিকূলে 10.2 কিলোমিটার অতিক্রম করতে 51 মিনিট সময় নেয়। তাহলে 51 মিনিটে নৌকাটা স্রোতের প্রতিকূলে 10.2 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কত যাবে? তাহলে 60 মিনিটে যাবে কত না 10.2/51 ইন্টু 60, পয়েন্টটা তুলে নিচে একটা 10 আনলাম, 51 দুগুণে 102 আর 0 0 করে গেল, তাহলে 6 দুগুণে 12, তাহলে 12 কিলোমিটার পথ যায় স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায়। এইবার কি বলেছে যে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 7:6। তাহলে ধরি নৌকার বেগ হচ্ছে 7x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ হবে হচ্ছে 6x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে না স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে 7x প্লাস 6x মানে 13x, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে হচ্ছে 7x মাইনাস 6x, মানে স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মানে হচ্ছে x। তাহলে প্রশ্ন অনুসারে হচ্ছে x সমান 12। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত ছিল 13x মানে 13 ইন্টু 12, তার মানে হচ্ছে 156 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ 156 কিলোমিটার ঘন্টা আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি বলেছে স্রোতের প্রতিকূলে 17.7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে 17.7 কিলোমিটার যেতে সময় লাগবে আমরা কি জানি, টাইম t ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 17.7 ডিস্টেন্স আর স্পিড স্রোতের প্রতিকূলে কত 12 এত ঘন্টা। আর স্রোতের অনুকূলে 66.3 কিলোমিটার যেতে সময় লাগবে 66.3 বাই স্রোতের অনুকূলে নৌকার বেগ কত 156 এত ঘন্টা। তাহলে মোট সময় লাগবে এই দুটো যোগফল, তাহলে এই দুটো যোগফল করলে দেখো কত হবে 156 আর 12 লসাগু হচ্ছে 156। তাহলে 12 13 156, 7 13 91, 7 13 91 আর 9 100, হাতে রইল 10, 13কে 13 আর 10-এ 23, তাহলে 230.1 প্লাস 66.3, তাহলে এটা যোগ করলে 3 আর 1 4, 6 আর 3 9 আর 2 296.4 বাই 156, মোট এত ঘন্টা সময় লাগবে। এবার এটা ভাগ করে দিই, 296.4 এটা কতবার যাবে? একবার যাবে,
56। দেখো এবার অপশনের দিকে তাকালে 1 বলতে একটাই আছে, অর্থাৎ উত্তর 3, 1.9 ঘন্টা। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি দ্রব্য 1300 টাকায় কেনা হয়েছিল, এর ধার্য মূল্য 35% বৃদ্ধি করা হলো, এরপর ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি করা হলো, এই লেনদেনে শতকরা কত লাভ হলো? আচ্ছা দেখো, ধরি ক্রয় মূল্য সিপি সমান সমান 100 টাকা। এরপরে কি করেছে, ধার্য মূল্য 25% বৃদ্ধি করা হয়েছে। ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? এবার কি না, ধার্য মূল্য 35% বৃদ্ধি করা হয়েছে। 35% বৃদ্ধি মানে 100 থেকে 35% বৃদ্ধি করা হলে ধার্য মূল্য করা হয়েছে 135 টাকা। ঠিক আছে, এরপর কি করেছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে। ধার্য মূল্যের উপর 20% ছাড় মানে 135 টাকার উপর 20% ছাড়। 135 টাকার উপর 20% ছাড় মানে কত হবে? 135 ইন্টু 80/100, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। 4 20 80, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 4 7 28, আর 4 দুগুণে 8, 9 10, 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 108 টাকা। তাহলে সিপি 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 8 টাকা। আর 100 টাকায় তাহলে লাভ হচ্ছে 8 টাকা। লাভের শতকরা হার 8%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বার্ষিক কত সুদের হারে শতকরায় কোনো মূলধন সরল সুদে 5 বছরে দ্বিগুণ হবে। তাহলে ধরি মূলধন প্রিন্সিপাল সমান সমান 100 টাকা। ঠিক আছে, তাহলে সুদাসল মানে হচ্ছে আসল প্লাস সুদ, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান সমান কত বলেছে? দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 200 টাকা। এক্ষেত্রে আসলই হচ্ছে 100 টাকা, তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে 200 - 100 সমান সমান 100 টাকা। তাহলে আসল 100 টাকা, সুদ 100 টাকা। আর হচ্ছে সময় বলে দিয়েছে, সময় টাইম টি ইজুয়াল টু 5 বছর। তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর সমান সমান আমরা কি জানি? আই ইন্টু 100/পি ইন্টু টি। তাহলে আই কত এখানে? আই মানে সুদ, সুদ হচ্ছে 100 টাকা ইন্টু 100, নিচে আসল কত? আসল 100 টাকা ইন্টু টাইম সময় 5 বছর। তাহলে 100 100 কেটে গেল, 5 × 100, তার মানে সুদের হার 20%। উত্তর 2। আচ্ছা, সব পরের অঙ্ক বলেছে সরল করো। 144 ভাগ থার্ড ব্র্যাকেট 8/4 গুণ সেকেন্ড ব্র্যাকেট 7 + 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 5 + 8 বিয়োগ 9 + 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। তো আমরা চলো শুরু করি। তাহলে কি না, 144 ভাগ থার্ড ব্র্যাকেট 8/4, দেখো এটা মানে 2 গুণ সেকেন্ড ব্র্যাকেট 7 + 7 বিয়োগ 5 + 8। এবার দেখো 9 + 2, 9 দিয়ে 11, তাহলে বিয়োগ 11, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে 144 ভাগ থার্ড ব্র্যাকেট 2 গুণ সেকেন্ড ব্র্যাকেট 7 আর 7 14 মাইনাস, দেখো 8 আর 5 13, 13 থেকে 11 গেলে 2, তাহলে -2। তাহলে 144 ভাগ থার্ড ব্র্যাকেট 2 গুণ, তাহলে 14 থেকে 2 গেলে 12, তাহলে 144 ভাগ 24। 144কে 24 দিয়ে ভাগ করলে কত হবে? 6। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি উলম্ব বস্তুর দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 2:√12, সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে ছবিটা আঁকি। ধরো এইটা হচ্ছে উলম্ব বস্তুটার দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে কি না, ছবিতে ধরি এ বিটা হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য আর বি সিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে ধরি এ বি মানে বস্তুটির দৈর্ঘ্য এক্স আর ছায়ার দৈর্ঘ্য ওয়াই। তাহলে কি বলেছে দেখো, বলেছে বস্তুটির দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 2:√12, তার মানে x/y বস্তুটির দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য, এটাই মানে করেছে 2/√12, তাই তো। এইবার দেখো বলেছে এর উন্নতি কোণ। তাহলে এর উন্নতি কোণ ধরে নিলাম, এইটা হচ্ছে এর উন্নতি কোণ এবং এটা ধরে নিলাম থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আমরা ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি? লম্ব মানে হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি কত? এবি হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই। তাহলে x/y, x/y মানে আমরা কি জানি? x/y মানে জানি 2/√12। তাহলে কি হচ্ছে দেখো, ট্যান থিটা সমান 2/√12। এবার দেখো 2/√12 মানে আমরা কি লিখতে পারি? 4 × 3 সমান সমান 2/4টার বাইরে আসলে 2 হবে 2√3, √12 মানে 2√3। তাহলে 2 কেটে গেলে
হচ্ছে ট্যান থিটা সমান সমান 1/√3। তাহলে ট্যান থিটা যদি ট্যানের কোন মান 1/√3, তাহলে ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 মান 1/√3, ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান সমান 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x - 1/x সমান সমান 10 হয় তবে x³ - 1/x³ মান কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার সময় একটা ফর্মুলা মনে রাখবে কি না, যদি x - 1/x সমান সমান a হয় তাহলে x³ - 1/x³ মান হবে a³ + 3a। ঠিক আছে, তাহলে এবার এখানে কি দিয়েছে না x - 1/x সমান সমান 10, আর কার মান বার করতে বলেছে x³ - 1/x³। তাহলে এই ফর্মুলা অনুযায়ী হবে হচ্ছে 10 এর কিউব প্লাস 3 ইন্টু 10, তার মানে 10 এর কিউব মানে 1000, আর 3 ইন্টু 10 মানে 30, তাহলে উত্তর 1030। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে অক্ষত বার্ষিক 8% হারে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে যা অর্ধবার্ষিক ভিত্তিতে হিসেব করা হয় 90,625 টাকা বিনিয়োগ করলো, তার প্রাপ্ত মোট টাকার পরিমাণ হলো। তাহলে দেখো এটা কি বলেছে, অর্ধবার্ষিক মানে সুদটা হচ্ছে 6 মাস অন্তর দেহ। তাহলে 6 মাস অন্তর দেহ হলে সুদাসল এ সমান সমান আমরা কি ফর্মুলা জানি, p × 1 + r/2 × 100⁴ ঠিক আছে, এখানে p মানে প্রিন্সিপাল আসল কত না 90,625, 1 প্লাস সুদের হার 8%, 2 × 100⁴ 2 × n মানে বছর, 1 বছর। তাহলে এখানে 4 দুগুণে 8, 4 × 25 100, তার মানে 90,625 × 1 প্লাস 1 × 25⁻², তাহলে হচ্ছে 90,625 ইন্টু 25 1 25 1 26, তাহলে 26/25² মানে ওপরে দুটো 26 আর নিচে দুটো 25 হবে। এবার 25 দিয়ে এটা কাটি, 25 দিয়ে কাটলে দেখো 3 × 25 75, 156, 6 × 25 150, 62, 25 দুগুণে 50, 12 125, 5 × 25 125। আবার 25 দিয়ে কাটি, 25 1 × 25 112, 4 × 25 100, আর 5 × 25 145, তাহলে 145 × 26 × 26। এইবার দেখো অপশনের দিকে তাকিয়ে যে দেখো একক স্থানের অঙ্কগুলো সব আলাদা আছে। ঠিক আছে, তাহলে আমার এইখানে একক স্থানীয় অঙ্ক কত আসছে, 6 × 6 = 36 মানে 6, আর 5 × 6 = 30, 0। তাহলে এইটুকু দিয়েই আমরা বলতে পারি উত্তর হবে 1।